বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চাহিদা বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন। এটা চাহিদা বিধি বা চাহিদার অধ্যায়ের কনসেপ্ট 3। চাহিদা রেখা কাকে বলে, চাহিদা বিধি কাকে বলে, এগুলি আমরা পূর্বে আলোচনা করেছি। চাহিদা বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে কি হয়, চাহিদা বিধি অনুযায়ী দাম ও চাহিদার মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, আর সেই সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। দাম বাড়লে চাহিদা কমে, কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে, আবার দাম কমলে কোনো দ্রব্যের দাম যদি তুলনামূলকভাবে কমে তাহলে চাহিদাটা আবার বৃদ্ধি পায়। দাম ও চাহিদার মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। দাম ও চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্কটা বিদ্যমান, এটাই চাহিদা বিধির মূল থিম। এখন এ সম্পর্কে তালিকার মাধ্যমে, চাহিদা সূচির মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। দেখো, চাহিদা সূচিটা কি? দ্রব্যের দাম এই পাশে, দ্রব্যের চাহিদার পরিমাণটা হচ্ছে এখানে। দ্রব্যের দাম যখন 1 টাকা, এখন দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক। দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক। আবার দ্রব্যের দাম যখন একটু বেড়ে 2 টাকা হলো, চাহিদার পরিমাণটা একটু হ্রাস পেয়ে কী হলো, 8 একক থেকে 6 এককে নেমে আসলো। দ্রব্যের দাম যখন আরও বৃদ্ধি পেয়ে 3 টাকা হলো, চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে কী হলো, ড্রপ হলো কত? আগে ছিল 6 একক, এখন হচ্ছে 4 একক। আবার দ্রব্যের দাম আরও বৃদ্ধি পেয়ে যখন 4 টাকা আসলো, তখন চাহিদার পরিমাণ চলে আসলো 2 এককে। অর্থাৎ চাহিদা সূচিতে কি দেখা যাচ্ছে, দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। আবার নিচের দিক থেকে তুলনা করলে দ্রব্যের দাম যখন 4 টাকা, তখন চাহিদার পরিমাণ 2 একক। কিন্তু দ্রব্যের দাম যখন 3 টাকা, 4 টাকা থেকে 1 টাকা হ্রাস পেয়েছে, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে কি হয়েছে, 4 একক হয়েছে। দ্রব্যের দাম যখন আরও হ্রাস পেয়ে 2 টাকা হলো, চাহিদার পরিমাণ কি হলো, 4 একক থেকে 6 এককে চলে আসছে। আবার দ্রব্যের দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ কি হলো, চাহিদার পরিমাণ 6 একক। আবার দ্রব্যের দাম 2 টাকা থেকে যখন 1 টাকায় নেমে আসে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 6 একক থেকে 8 এককে চলে আসে। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, দাম ও চাহিদার মধ্যে যে ক্রিয়াগত বিপরীতমুখী সম্পর্ক, এটাই হচ্ছে চাহিদা বিধি। তালিকার বর্ণনাটা দেখো, তালিকায় দেখা যায় কোনো দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন এর চাহিদা হচ্ছে 8 একক। দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদার একক হচ্ছে 8 একক। দাম বেড়ে 2 টাকা হলে চাহিদা কমে কি হয়েছে, 6 এককে নেমে আসছে। আবার দাম বেড়ে যখন 3 টাকা ও 4 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ আরও কমে 3 একক, 4 একক ও 2 এককে নেমে আসছে। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে একটা ক্রিয়াগত বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে হচ্ছে চাহিদা সূচিতে। চাহিদা সূচিতে দেখায় কি, দাম বাড়লে চাহিদাটা কমে, আবার দাম কমলে চাহিদাটা বৃদ্ধি পায়। এভাবে দাম বাড়ার সাথে সাথে চাহিদা কমতে থাকে। দাম বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের চাহিদাটা কমতে থাকে, এবং দাম কমার সাথে সাথে আবার চাহিদাটা বৃদ্ধি পেতে থাকে। আবার দাম কমার সাথে সাথে চাহিদাটা বৃদ্ধি পেতে থাকে। দাম ও চাহিদার এই ক্রিয়াগত সম্পর্ককেই চাহিদা বিধি বলা হয়ে থাকে। দাম ও চাহিদার মধ্যে যে একটা ক্রিয়াগত সম্পর্ক, সেটাকেই চাহিদা বিধি বলা হয়ে থাকে। রেখচিত্রে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড ইন গ্রাফ, রেখচিত্রের মাধ্যমে চাহিদা বিধিটা ব্যাখ্যা করা যায়। আমাদের চাহিদা কাকে বলে আগে শিখতে হবে, তারপর চাহিদা বিধি কি সেটা জানতে হবে, তারপর চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করতে হবে, চাহিদা সূচি থেকে তারপর হচ্ছে চাহিদা রেখাটা আবার অঙ্কন করা যায়। দাম ও চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে রেখচিত্রের সাহায্যে নিম্নে প্রকাশ করা হলো। দাম ও চাহিদার এসব বিপরীতমুখী যে একটা সম্পর্ক বিদ্যমান, সেটা আমরা নিম্নে রেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো, আমাদের চিত্রটা দেখো। চিত্রে কি বলেছে, চিত্রে OX অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ, এবং OY অক্ষে দ্রব্যের দাম। মানে চিত্রে OX অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ, আর OY অক্ষে লম্ব অক্ষে দেখাচ্ছে দ্রব্যের দাম। যেটা M4, M3, M2, M1 দ্বারা হচ্ছে চাহিদার পরিমাণটা নির্দেশ করে, আর দ্রব্যের দাম তো P1, P2, মানে প্রাইস দ্বারা নির্দেশ করতেছে। এখন দ্রব্যের দামটা দেখো, দ্রব্যের দামটা যখন
দ্রব্যের দাম যখন ওপি, এই দ্রব্যের দামটা যখন ওপি, তখন আমাদের চাহিদার পরিমাণটা কত? দেখো ও এম। দ্রব্যের দাম যখন ওপি, চাহিদার পরিমাণ হয় তখন ও এম, মানে ওপি হচ্ছে দাম, ও এম হচ্ছে চাহিদার পরিমাণ। এখন দ্রব্যের দাম বেড়ে যদি ওপি 1 হয়, দ্রব্যের দামটা বেড়ে, এই দ্রব্যের দামটা বেড়ে যদি ওপি থেকে ওপি 1-এ উঠে আসে, ওপি থেকে ওপি 1-এ উঠে আসে, চাহিদার পরিমাণ কি হ্রাস পেয়ে ও এম থেকে ও এম 1-এ চলে আসে। আবার দ্রব্যের দাম যখন আরও বৃদ্ধি পেয়ে ওপি 2-তে চলে আসে, তখন আমাদের চাহিদার পরিমাণটা কি হয়? ও এম থেকে কমে যখন ও এম 1 হয়েছে, এখন দাম বেড়ে ওপি 2 যখন হয়েছে, তাহলে চাহিদার পরিমাণটা আরও হ্রাস পেয়ে কি হয়েছে? বাম দিকে চলে আসে, সেটা হচ্ছে আমাদের ও এম 2, ও এম 2-তে চলে আসছে। এখন দ্রব্যের দাম যখন আরও বৃদ্ধি পেয়ে P3 P4-এ চলে আসছে, দ্রব্যের দাম যখন P3 P4-এ চলে আসছে, তখন চাহিদার পরিমাণটা কি হলো? আমাদের চাহিদার পরিমাণটা নেমে আসছে ও এম 2 থেকে ও এম 3 ও এম 4-এ চলে আসছে, যেটা এ বি সি ও ই বিন্দু দ্বারা প্রকাশ পায়। ও এম হচ্ছে এ বিন্দু, আবার ও পি 1 হচ্ছে বি বিন্দু, ও পি 2 হচ্ছে আমাদের এই সি বিন্দু, আর ও পি 3 হচ্ছে আমাদের ই বিন্দু, ও পি 4 হচ্ছে ও এম 4 হচ্ছে আমাদের এফ বিন্দু। এখন এই এ বি সি ডি বিন্দু দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের সমন্বয় সূচক বিন্দুগুলো যোগ করলে যে D1 রেখাটা আমরা পাই, এই D1 রেখাটা আমরা পাই, সেটা হচ্ছে আমাদের চাহিদা কার্ভ বা ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। চিত্রের বর্ণনাটা, এটা আমাদেরকে ভালোভাবে চিত্রটাকে আয়ত্ত করতে হবে। আগে চিত্রটাকে এঁকে তারপর এটার বর্ণনা দিতে হবে। যদি আমরা পারি তাহলে লাইভ করে চিত্রগুলো আমি এঁকে এঁকে দেখাবো। দ্রব্যের দাম যখন ওপি, তখন চাহিদার পরিমাণ কি হয়? ও এম। আবার দ্রব্যের দাম বেড়ে ওপি 1 হলে চাহিদা কমে কি হয়? ও এম 1 হবে। দাম আরও বেড়ে যত কমে ওপি 2 ওপি 3 হলে চাহিদা কমে ও এম 2 ও এম 3 হবে। এভাবে দাম বাড়তে থাকলে চাহিদা হ্রাস পেতে থাকবে, এভাবে দাম বাড়তে থাকলে চাহিদা হ্রাস পেতে থাকবে। বিপরীত ক্রমে কি হবে? দাম হ্রাসের সাথে সাথে আবার চাহিদাও বাড়তে থাকবে। বিপরীত ক্রমে কি? দেখো, বিপরীত ক্রমে দাম হ্রাসের সাথে সাথে আবার চাহিদাটা বৃদ্ধি পেতে থাকবে। তখন দ্রব্যের দাম যখন P4 হলে আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে M4। দ্রব্যের দাম যখন আবার P3 P2 P1 P হয়ে যায়, তখন P3 বলি। দ্রব্যের দাম যখন P4 থেকে P3-তে চলে আসে, চাহিদার পরিমাণ M4 থেকে M3-তে চলে আসে। আবার দ্রব্যের দাম যখন P3 থেকে P2-তে চলে আসে, চাহিদার পরিমাণটা বৃদ্ধি পেয়ে কি হয়? M2-তে চলে আসে। দ্রব্যের দাম যখন P2 থেকে P1-এ চলে আসে, চাহিদার পরিমাণ M1-এ চলে আসে। মানে এটা ডান দিকে ক্রমাগত বাড়তে থাকে, চাহিদার পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে আর দ্রব্যের দামটা হ্রাস পেতে থাকে। এখন দ্রব্যের দাম P থেকে P-তে চলে আসছে, P1 থেকে P0-এ চলে আসছে। P0-এ আসার পরে দ্রব্যের চাহিদার পরিমাণটা M0-এ চলে আসে। তাহলে কি হলো? দ্রব্যের দাম যখন হ্রাস পেতে থাকে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। দাম ও চাহিদার এই ক্রিয়াগত সম্পর্ককে যোগ করে যে ডি প্রাইম বা D1 যাই বলা যাক, D1 রেখা পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের চাহিদা রেখা। চাহিদা রেখা কি? ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। পরবর্তী ভিডিওতে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণটা ব্যাখ্যা করে দিব। দেখো, বিপরীত ক্রমে দাম হ্রাসের সাথে সাথে চাহিদাও বাড়তে থাকে। আবার দাম ও চাহিদার পরিমাণের সমন্বয় সূচক এ বি সি ও ই এফ বিন্দুসমূহ যোগ করে ডি প্রাইম বা D1 চাহিদা রেখা পাওয়া যায়। উক্ত D1 চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে। দেখো, বলেছিলাম যে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তার একমাত্র কারণ হচ্ছে চাহিদা রেখাটা কিসের জন্য বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়? কারণ দ্রব্যের দাম আর চাহিদার সাথে বিপরীতমুখী সম্পর্ক। দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। এই কারণে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক হওয়ার কারণে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে।
এভাবে আমাদেরকে চাহিদা সূচি তৈরি করতে হবে। প্রথমে একটা চাহিদা সূচি তৈরি করতে হবে, চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করে তারপর এটার বর্ণনা দিয়ে তারপর আমাদের কি করতে হবে, চাহিদা রেখাটা অঙ্কন করতে হবে। চাহিদা রেখা অঙ্কন করে তারপর চাহিদা রেখার বর্ণনাটা দিয়ে এভাবেই আমাদেরকে প্রশ্নটা উপস্থাপন করতে হবে। আল্লাহ হাফেজ।